আজকে 28শে সেপ্টেম্বর। আজকে আমরা শ্রীনগর থেকে কার্গিলের উদ্দেশ্যে রওনা দেব। চলুন, আমাদের গাড়িও চলে এসেছে, এবার আমরা বেরোবো। এখন সকাল 7:15 মতো বাজে। চলুন এই শ্রীনগরের বাইরের ওয়েদারটা আপনাদের একটু দেখাই। সকালে ঘুম থেকে উঠেই আমাদের প্রথম কাজ ঈশ্বরের কাছে প্রার্থনা করা। আজকে যখন ঘুম থেকে উঠে বাইরের দিকে তাকালাম, এই ঝিলের জলে সোনালি রোদ পড়ায় মনে হলো যেন জল নিজেই প্রার্থনা করছে। চলুন, গাড়ি চলে এসেছে, এইবার বেরোনো যাক। ঘড়িতে এখন 7:25 বাজে। ঘুমন্ত শ্রীনগরকে ছেড়ে আমরা এখন রওনা দিলাম কার্গিলের উদ্দেশ্যে। আমরা আজকে সোলমার্গ হয়ে কার্গিলের দিকে যাব। ভিডিওটা একটু লম্বা হবে, একটু ধৈর্য ধরে দেখুন। সারাদিন আজকে কি কি করছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। ভোরের আলো যখন ধীরে ধীরে পাহাড়ের কোলে উঁকি দেয়, শ্রীনগর তখন জেগে ওঠে এক শান্ত স্বপ্নের মতো। কিন্তু এখনও শ্রীনগর ঘুমাচ্ছে, আর আমরা এই ঘুমন্ত শ্রীনগরকে ফেলে ছুটে চললাম কার্গিলের দিকে। কালকে সারা দিন শ্রীনগরের যে রূপ আমরা দেখেছিলাম, এখন কিন্তু ঠিক তার উল্টোটা। চারিদিকে একটাও লোক নেই, ছুটে চলেছে আমাদের গাড়ি নিজের মতো নিজের গতিতে। দূরের পাহাড়গুলো যেন ঘুম ভাঙা চোখে তাকিয়ে আছে শহরের দিকে। গাছের পাতায় যে শিশির জমেছিল, সেই শিশিরও পড়তে শুরু করেছে রাস্তায়। দেখে মনে হচ্ছে প্রকৃতি যেন নিজেই নিজের মুখ ধুয়ে দিচ্ছে। দ্রুত গতিতে ছুটে চলেছে আমাদের গাড়ি। চোখের সামনে ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে সূর্যের আলো। শীতল হাওয়া চোখে ঠোঁটে এক অদ্ভুত সতেজতা ছড়াচ্ছে। কখনো কখনো কানে আসছে মন্দিরের ঘণ্টার ধ্বনি, আবার কখনো মসজিদের আজানের ধ্বনি। কালকে যখন শ্রীনগরে পৌঁছেছিলাম, তখন মনে সত্যি খুব আনন্দ ছিল। আজকে যে আনন্দ নেই সেটা ঠিক নয়, আছে, কিন্তু শ্রীনগরকে ছেড়ে যাওয়ার একটা দুঃখও রয়েছে। বারবার মনে হচ্ছে যেন আর একটা দিন যদি থাকা যেত, তাহলে হয়তো আরও কয়েকটা জায়গা একটু ঘুরে দেখতাম, আরও একটু সময় কাটাতাম এই শ্রীনগরের সাথে। দেখুন দূরের পাহাড়গুলোকে, কেমন সগর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে রাস্তার ধারে চায়ের দোকানগুলো খুলছে। কাঠের বাড়ির জানলা দরজাগুলোও কিন্তু এবার একটু একটু করে খোলা শুরু হয়েছে। আজকে যখন এই ঘুমন্ত শ্রীনগরের বুকে আমাদের গাড়ি ছুটে চলেছে, তখন একটা জিনিস খুব ভালোভাবে আজকে অনুভব করলাম। শ্রীনগরের সকাল কিন্তু চিৎকার করে না, সে খুব আস্তে কথা বলে। সে শেখায় সৌন্দর্য মানে কোলাহল নয়, শান্তি। পলক ফেলা যাবে না, একদম চোখের পলক ফেললে তো ওটা মিস করে যাবে। আমরা এখন চলে এসেছি ক্ষীর ভবানী মন্দিরে। চলুন ভেতরে যাই। ক্ষীর ভবানী মন্দির হল শ্রীনগরের তুলমুল্লা গ্রামে অবস্থিত একটি পবিত্র হিন্দু তীর্থক্ষেত্র, যা বিশেষ করে কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের মধ্যে অত্যন্ত শ্রদ্ধেয় এবং আধ্যাত্মিক গুরুত্বপূর্ণ স্থান হিসাবে পরিচিত। ক্ষীর ভবানী মন্দিরে আমরা মায়ের যে রূপ দেখতে পাই, তা রাগন্না দেবী নামে পরিচিত। এই রাগন্না দেবী দেবী দুর্গারই এক রূপ। ক্ষীর বলতে চাল এবং দুধ দিয়ে তৈরি এক ধরনের মিষ্টিকে বোঝানো হয়।
আর এই ক্ষীরই এইখানকার দেবীকে উৎসর্গ করা হয় প্রসাদ হিসেবে, আর সেই প্রসাদ থেকেই এই মন্দিরের নামকরণ করা হয়েছে ক্ষীর ভবানী। মন্দিরের চারপাশে রয়েছে চিনার গাছ ও বনাঞ্চল, যেখানে পাখিদের কণ্ঠে শোনা যায় স্বপ্নময় সুর। পাতার ঝরঝরানি, হালকা বাতাস সব মিলিয়ে অনুভূত হয় এক অভূতপূর্ব প্রাকৃতিক সঙ্গীত। মন্দিরের কাছে এতক্ষণে পৌঁছালাম, তবে মন্দিরে ঢোকার আগে জুতো খুলে হাত পা ধুয়ে তারপরে ঢুকতে হবে। আর হ্যাঁ, মন্দিরে কিন্তু মোজা পরেও যাওয়া যাবে না, একদম খালি পায়ে যেতে হবে। সামনেই কল আছে এবং হাত পা ধোয়ার জন্য সুন্দর জলেরও ব্যবস্থা আছে। এই যে এইখানে হাত পা ধুয়ে তারপর যেতে হবে মন্দিরে। আর সামনেই একজন পুজোর সামগ্রী নিয়েও বসে আছেন, যার কাছ থেকে আমরা পুজোর সামগ্রী নিয়ে তারপরে ভেতরে প্রবেশ করব। সামনেই জুতো রাখার ব্যবস্থা আছে, তবে হ্যাঁ, এখানে জুতো রাখার জন্য আপনাকে কোনো রকম কোনো টাকা পয়সা দিতে হবে না। হাত পা ধুয়ে পুজোর সামগ্রী নিয়ে এখন যাচ্ছি গর্ভগৃহের দিকে। হ্যাঁ, এখানে মহিলা পুরুষ সকলেই গর্ভগৃহে যেতে পারেন। এই পুজোর সামগ্রীর মধ্যে এখানে রয়েছে কিছুটা ফুল এবং একটু দুধ। চারিদিকের পরিবেশটা অসাধারণ শান্ত, শুধু মাঝে মাঝে কানে ভেসে আসছে ঘণ্টার ধ্বনি। সকলে নিজের আকুল প্রার্থনা নিয়ে ছুটে এসেছে মায়ের কাছে নিজেদের ইচ্ছেগুলো জানাতে। আমিও নিজের ইচ্ছে জানিয়ে এলাম মায়ের কাছে। যাই হোক, চলুন এবার এই মন্দিরের ইতিহাস কি সেইটা একটু শুনে নিন। Kheer Bhavani temple, situated at Tullamulla, Ganderbal district, is an important Hindu shrine. The temple is associated with the Hindu goddess Ragniya Devi. An annual festival is held on Jyeshtha Ashtami every year, when Hindus visit the place in large numbers to offer prayers. Pilgrims also throng every Shukla Paksh Ashtami round the year and perform puja and havans to please the Divine Mother. The historic temple of Kheer Bhavani was built by Maharaja Shri Pratap Singh Ji in 1912 and later renovated by Maharaja Shri Hari Singh Ji. The temple and holy shrine is managed and looked after by Jammu and Kashmir Dharma Trust. Surrounded by the streams, the place abodes in chinar trees in and around the temple complex, within which is a hexagonal spring where deity of goddess Ragniya is decorated and housed in a small white marble temple. The legend goes that Avana worshipped Mother Ragniya, who showered her blessings on his kingdom. The goddess just resided in Sri Lanka, and later, due to Rava's misdeed, the goddess cursed him and ordered Hanumanji to take her to Satisar, Kashmir, a place cut off from the outside world and surrounded by snow-clad mountains. The mother on her vehicle along with 360 nagas were installed at Tullamulla. The mother prefers milk, sugar, kheer and all vegetarian forms of offerings. The mother is worshipped in the name of Maharaganya. এই ছিল ক্ষীর ভবানী মন্দিরের ইতিহাস। দেবী রাবণের অত্যাচারে শ্রীলঙ্কা থেকে এখানে চলে এসেছিলেন হনুমানের সাহায্য নিয়ে। এরপর মহারাজা প্রতাপ সিংহ মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন এখানে।
সকালবেলা যখন হোটেল থেকে বেরোচ্ছিলাম তখন আর জলখাবার খাওয়া হয়নি, কারণ অনেকটা সকালেই তো বেরিয়েছি, এবার তখনও হোটেলটা ওপেন হয়নি, যার জন্য জলখাবার খাওয়া হয়নি। তো পুজো দিয়ে ঠিক করা হলো যে এখানেই জলখাবার খেয়ে তারপরে আবার গাড়ি স্টার্ট করা হবে। তো পাশে একটা দোকানে আমরা এখন ঢুকেছি, আর এখানে অর্ডার দিয়েছি রুটি দম আলুর দম। আর এই যে শাকটা দেখছেন, এটা এখানকার লোকাল শাক। এই যে ইনি মানে যিনি আমাদের সাথে কথা বলছেন, এই হোটেলের মালিক, ইনি আমাদের এই শাকটা খাওয়ার জন্য সাজেস্ট করলেন। হোটেল থেকে বেরোনোর সময় প্রায় কিছুই খাওয়া হয়নি, চাও খাইনি, তো সঙ্গে চাটাও অর্ডার করা হলো। যাই হোক, দাঁড়ান আগে শাকটা খেয়ে দেখি শাকটা কেমন খেতে। শাকটা কিন্তু সত্যি অসাধারণ খেতে। এই যে এই একটা লোকাল খাবারও আমরা নিয়েছি, তবে এইটার টেস্ট খুব একটা ভালো লাগেনি। শাক কিন্তু অসাধারণ লেগেছে। যদি আপনারা কোনো দিনও এখানে আসেন, অবশ্যই কিন্তু এই লোকাল শাকটা টেস্ট করে দেখবেন। এই যে গরম গরম চাও চলে এসেছে, চলুন চা খেয়ে এবার আমরা বেরোবো। এটা হচ্ছে বিবাহ বার্ষিকীতে এসে এই পোজে ছবি তোলা হয়েছিল, দেন ভার্সেস নাও। এখন এসে সেই পোজে ছবি তোলা হচ্ছে। ক্ষীর ভবানী মন্দির থেকে আমরা এখন যাচ্ছি সোলমার্গের দিকে। দেখি কতক্ষণ সময় লাগে। আমরা উঠে পড়েছি আমাদের ট্রাভেলার্সে। কিছু কেনাকাটা হয়েছে এর মধ্যে, টুকটাক কিছু বলতে কিছু ব্যাগ ট্যাগ এসব কেনা হয়েছে। তো যাই হোক, চলুন এবার আমরা সোলমার্গের দিকে যাই। দুগ্গা দুগ্গা বলে ছুটতে শুরু করে দিল আমাদের বাহনদেব। বেশ কিছুটা রাস্তা আসার পর হঠাৎ চোখে পড়ল এই রকম অনেকগুলি ঘোড়া একসাথে সারিভাবে এরকম যাচ্ছে। দেখে বেশ ভালো লাগছিল। হ্যাঁ, পুরোটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ অনেকটা অলরেডি চলে গেছে। তো যেটুকু চোখে পড়লো সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন কি সুন্দর লাগছে জায়গাটা। এই জায়গার সাথে এখন যে গান গাড়িতে চলছে, তাতে এই পথ চলাটা কিন্তু আরও সুন্দর হয়ে যাচ্ছে, কিন্তু সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ গান শেয়ার করলে কপিরাইট আসবেই। কিছুটা রাস্তা আসার পর হঠাৎ চোখে পড়ল এই জায়গাটা। ঠিক অনেকটা ক্যালেন্ডারে মাঝে মাঝে আমরা যে ছবিগুলো দেখি, ঠিক সেই রকম। দেখুন, নিচে দিয়ে বয়ে যাচ্ছে একটা সুন্দর জলধারা, আর পাশে একদম সবুজ ঘন জঙ্গল। দারুণ লাগছে দেখতে। পাশ দিয়ে বয়ে চলেছে এক অজানা জলধারা। কি তার নাম তা আমরা কেউ জানি না, কোথায় বা তার শেষ সেটাও জানি না। তার সাথেই তাল মিলিয়ে ছুটে চলেছে আমাদের গাড়ি। এখন যে জায়গাটা দিয়ে আমাদের বাহনদেব ছুটে চলেছে, সেই জায়গার নাম কি তা আমাদের কারো জানা নেই, কিন্তু এই জায়গার যে সৌন্দর্য, সেটা ভাষায় বর্ণনা করা এক কথায় প্রায় অসম্ভব। দেখুন এই জায়গাটা কি অসাধারণ সুন্দর লাগছে। খালি মনে হচ্ছে একবার ছুটে গিয়ে হাত দিই ওই ঠান্ডা শীতল জলে। বেশ অনেকক্ষণ ধরেই ছুটে চলেছে আমাদের বাহনদেব। নানা অচেনা অচেনা বাঁকের মধ্যে দিয়ে অনেক দূরই সে চলে এসেছে, কিন্তু এই অচেনা বাঁকগুলো যখন একবার করে ঘুরছে, মনে হচ্ছে যেন এই রাস্তাটা যদি আরেকটু থাকতো তাহলে হয়তো আরেকটু ভালো লাগতো। কিন্তু এই রাস্তার এক একটা বাঁক যেন এক এক রকম সৌন্দর্য নিয়ে হাজির হচ্ছে আমাদের চোখের সামনে। প্রত্যেকটি আলাদা বাঁকের যেন একটা আলাদা গল্প রয়েছে, আলাদা সৌন্দর্য রয়েছে। একটু আগেই যখন আমাদের পাশ দিয়ে বয়ে যাচ্ছিল এক অজানা নদী, সেখানে এখন আমাদের পাশে এসে দাঁড়িয়েছে উঁচু পাহাড়।
বাহনদেব এখন সম্পূর্ণ নিস্তব্ধ, না কোনো গান, না কোনো গল্পের আওয়াজ। সবাই এখন যে যার মতো করে ফোন ঘেঁটে চলেছে, আর আমাদের বাহনদেব আমাদেরকে নিয়ে ছুটে চলেছে তার গন্তব্যের দিকে। প্রত্যেকেরই ইচ্ছা ছিল আপেল গাছের নিচে দাঁড়িয়ে ছবি তোলার। তো হঠাৎ চোখে পড়লো এই আপেল বাগানটি, প্রচুর আপেল ধরে আছে। আমরাও তাই আর দেরি না করে এখানে গাড়ি থামিয়ে নেমে পড়েছি একটু ছবি তোলার জন্য। দেখুন কত আপেল ধরে আছে। চলুন ভেতরে গিয়ে দেখি এই আপেল বাগানের ভেতরে যাওয়া যায় কিনা। অনেকক্ষণ ধরে ডাকাডাকির ফলেও কারোর দেখা মিলল না, তাই অজ্ঞতা বাইরে থেকে ছবি তুলে নিয়েই আমাদের এখন চলে যেতে হবে। আমাদের আর আপেল বাগানে ছবি তোলা হলো না। দেখলেন কত আপেল নিচে বিছিয়ে আছে, আর এই যে দেখুন পুরো লিচুর থোকার মতো আপেল এখানে থোকায় থোকায় ঝুলে আছে। কি সুন্দর লাগছে দেখুন দেখতে, পুরো লাল টুকটুকে আপেল এখানে গাছে ধরে আছে। প্রায় 15 থেকে 20 মিনিট এখানে দাঁড়িয়ে আছি, যদি কারোর দেখা পায় তাহলে ভেতরে গিয়ে একটু ছবি তুলবো আপেল গাছের নিচে। কিন্তু কি আর করা যাবে, কারোর দেখাই মিলছে না। আর ওদিকে আমাদের ড্রাইভার দাদাও তাড়া দিচ্ছে তাড়াতাড়ি করার জন্য, কারণ এখানে দেরি করলে ওদিকে পৌঁছাতে দেরি হয়ে যাবে। চলুন কি আর করা যাবে, একরাশ মন খারাপ নিয়ে গাড়িতেই উঠি। আপেল বাগানে ছবি তোলার স্বপ্ন বুকে অধরা রেখে আবার আমরা ছুটে চললাম আমাদের গন্তব্যের দিকে। কখনো রোদ, কখনো ছায়া, কখনো পাহাড়, কখনো আবার পাশ দিয়ে বয়ে চলেছে নাম না জানা ছোট ছোট জলধারা। এই সবের মাঝখান দিয়ে তাল মিলিয়ে ছুটে চলেছে আমাদের বাহনদেব তার নিজের গন্তব্যের দিকে। একটা জিনিস কি খেয়াল করে দেখেছেন, দুই পাশের পাহাড়গুলো কেমন তাদের সবুজ রূপ হারিয়ে ফেলছে আস্তে আস্তে, কেমন তাদের ধূসর মুখ নিয়ে হাজির হচ্ছে এবার আমাদের সামনে। ক্রমশ চোখের সামনে যে পাহাড়গুলো এখন ফুটে উঠছে তাদেরকে দেখে একটাই জিনিস মনে হচ্ছে, কেউ যেন ছেনি হাতুড়ি দিয়ে পাহাড়গুলোকে এমনভাবে ভেঙে দিয়ে গেছে। এখন চারপাশে শুধুই ধুলো। তখন বলছিলাম না যে রাস্তার এক একটা বাঁকের সৌন্দর্য এক এক রকম। হ্যাঁ, তখনকার সৌন্দর্যটা একটু আলাদা ছিল, কারণ তখন চারপাশে প্রচুর সবুজ ছিল। কিন্তু এখন চারপাশের পাহাড় তার রুক্ষ শুষ্ক রূপ নিয়ে হাজির হয়েছে আমাদের সামনে। তবে একথা বলা ঠিক নয় যে তার এই রুক্ষ রূপেরও কোনো সৌন্দর্য নেই। আছে, তার এই রুক্ষ রূপেরও এক একটা বাঁকের এক এক রকম সৌন্দর্য আছে। কথা বলতে বলতে প্রায় অনেকটা রাস্তায় চলে এসেছি। ওই যে দূরেই দেখা যাচ্ছে সোলমার্গ টানেল। সোলমার্গ টানেল পাহাড়ের বুকে খোদাই করা এক বিস্ময়কর মানব সৃষ্ট কাব্য। জম্মু ও কাশ্মীরের তুষার ঢাকা পাহাড়ের মাঝে দাঁড়িয়ে এ টানেল যেন প্রকৃতির আর প্রযুক্তির এক নিবিড় হাত মেলানো। টানেল থেকে বের হয়েই চোখে পড়ল সোনমার্গের অপার সৌন্দর্য। সবুজ উপত্যকা, তুষার মুকুট পাহাড় আর নীল আকাশের নিচে ছড়িয়ে থাকা প্রকৃতির অফুরন্ত শান্তি। এই টানেল থেকে বেরিয়ে এখন ঠিক কি মনে হচ্ছে জানেন? মনে হচ্ছে যেন দীর্ঘ অন্ধকার পেরিয়ে হঠাৎ আলোয় ভরা এক স্বর্গে এসে পৌঁছেছি। এই সোলমার্গ টানেল শুধু কংক্রিট আর লোহার গাঁথুনি নয়, এটি মানুষের সাহস, মানুষের পরিশ্রম আর প্রকৃতির সঙ্গে সহাবস্থানের প্রতীক এই টানেলটি। পাহাড়ের নীরবতার মাঝে দাঁড়িয়ে এই টানেল যেন বলে, মানুষ চাইলে অসম্ভবকেও সম্ভব করতে পারে।
তখন বললাম না যে পাহাড়ের এক একটা বাঁকের সৌন্দর্য এক এক রকম, সেটা এবার নিশ্চয়ই প্রমাণ পেলেন, বুঝতে পারলেন না। একবার মনে করে দেখুন তো, একটু আগেই পাহাড়ের ঠিক কোন রূপটা দেখেছিলেন আর এখন কোন রূপ দেখছেন। একটা টানেলের এই পারের রূপ আর ওই পারের রূপের কতটা যে পার্থক্য, সেইটা দিব্য দৃষ্টিতে হাজির হলো আমাদের সামনে, সাথে আপনারা উপভোগ করছেন। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই দুটো রূপের পার্থক্য দেখে আপনাদের কেমন লাগছে। প্রায় অনেকটা পথ অতিক্রম করে চলে এসেছি টানেল থেকে, আর বেশ কিছুক্ষণ ধরে পাশ দিয়ে বয়ে যাচ্ছে একটি নাম না জানা জলের ধারা। অনেকক্ষণ থেকেই মন চাইছিল এই জলটিকে একটু ছুঁয়ে দেখার, তাই শেষমেশ নেমেই পড়লাম। দেখুন কি অসাধারণ সুন্দর লাগছে, আর এই জলের ওপর রোদের আলো পড়ায় আরও যেন সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে তার। চারিপাশে এত মানুষজন থাকলেও তাদের কারোরই আওয়াজ কিন্তু কান পর্যন্ত পৌঁছাচ্ছে না, শুধু পৌঁছাচ্ছে এই জলের ধারার মিষ্টি তালের ছন্দ। সে যেন নিজের ছন্দ দিয়ে মাতিয়ে রেখেছে এইখানে উপস্থিত সকলকে। প্রায় 30 মিনিট থেকে 45 মিনিট রয়েছি এইখানে, আর ওদিকে আমাদের ড্রাইভার দাদা সমানে তাড়া দিয়ে যাচ্ছে তাড়াতাড়ি করার জন্য, না হলে ওদিকে পৌঁছাতে দেরি হয়ে যাবে। আর এদিকে আমাদের যেন ছবি তোলাও শেষ হচ্ছে না, আর এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করাও শেষ হচ্ছে না। মনে হচ্ছে আরও কিছুক্ষণ থাকি, আরও কিছুটা ছবি তুলি, আরও কিছুটা ক্যামেরা বন্দি করি এই প্রাকৃতিক সৌন্দর্যকে, যাতে পরবর্তীকালে বাড়ি ফিরে এই ছবিগুলোই দেখতে পারি আর মনটা আবার নিয়ে যেতে পারি সেই জায়গাতেই। ওদিকে ওদিকে সবাই আনন্দ করতে করতে ছুটে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। সামনের বাঁকটা কি সুন্দর লাগলো বলুন তো। দেখুন কি সুন্দর লাগছে নিচটা, মনে হচ্ছে না কেউ যেন সযত্নে নিজের মনের মতো করে সাজিয়ে নিয়েছে, ঠিক অনেকটা ছোটবেলার মতো। ছোটবেলায় যখন ঝুলন পাততাম তখন মনের মতো করে সাজাতাম, এইখানে দৃশ্যটা দেখেও ঠিক সেই রকমই লাগছে। কখনো সবুজ পাহাড়, কখনো রুক্ষ পাহাড়, আবার কখনো ওই দুই পাহাড়ের ফাঁক দিয়েই দেখা যাচ্ছে তুষারে ঢাকা পাহাড়ের চূড়া। এই সব কিছুকে সাথে নিয়েই আমরা এখন ছুটে চলেছি আমাদের গন্তব্যের দিকে। আর আমাদের এই পথ চলায় আমাদের সাথে রয়েছে এই মেঘের দল। দেখুন কি অসাধারণ সুন্দর লাগছে আকাশটাকে। তখন বললাম না মাঝে মাঝে দেখা যাচ্ছে তুষারে ঢাকা পাহাড়ের চূড়া, এই দেখুন। আচ্ছা, এই পাহাড়ের চূড়াটা দেখে আপনাদের মনের মধ্যে এখন ঠিক কি চলছে সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। কথা বলতে বলতে প্রায় অনেকটা রাস্তায় চলে এসেছি। এখন আমরা পৌঁছালাম জজিলা পাশে।
ভারতের অন্যতম ভয়ঙ্কর এবং সুন্দর রাস্তা হলো জজিলা পাস। এই পাসটাই কিন্তু জম্মু কাশ্মীর আর লাদাখকে কানেক্ট করে, মানে শ্রীনগর থেকে লাদাখ যাওয়ার এই একটাই রাস্তা। শ্রীনগরের সাথে লাদাখকে যুক্ত করা এই জজিলা পাস যে তৈরি করেছে, মানে যে সংস্থা তৈরি করেছে, সেই সংস্থার নাম না বললে কিন্তু নয়। সেই সংস্থা বোরো, অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশন। উনিশ 400 ফুট উচ্চতায় বিশ্বের সর্বোচ্চ মোটরযোগ্য রাস্তা তৈরি করে উমলিংলার রেকর্ড ভেঙেছে। সীমান্ত অঞ্চলে সেনাবাহিনীর দ্রুত যাতায়াত, স্থানীয় মানুষের জীবনযাত্রা সহজ করা এবং দুর্গম এলাকাকে মূল স্রোতের সঙ্গে যুক্ত করাই এদের প্রধান লক্ষ্য। 1948 সালে যখন যুদ্ধ হয়েছিল তখন ভারতীয় সেনারা কিন্তু এই জজিলা পাস দিয়েই তাদের ট্যাঙ্ক নিয়ে গেছিলেন। সমুদ্র পৃষ্ঠ থেকে এই জজিলা পাসের উচ্চতা 11,500 ফুট। নিঃশ্বাস নিতেই বুঝে যাবেন উচ্চতা ঠিক কতটা সিরিয়াস। যেহেতু এখন গ্রীষ্মকাল, সেই জন্য চারপাশে এখন পাথর ধুলো। তবে যদি শীতকালে এই জজিলা পাসের রূপ দেখতে চান, তবে সেই রূপটা হবে কিন্তু একদম অন্যরকম। সেই শীতকালে এই জজিলা পাস কিন্তু একদম সাদা বরফের চাদরে ঢাকা থাকে। হ্যাঁ, এটা একটি স্ট্র্যাটেজিক পাস, তাই এখানে সেনাবাহিনীর উপস্থিতি কিন্তু আপনাদের চোখে অবশ্যই পড়বে। তবে একটা কথা না বললেই নয়, এই যে আমরা জজিলা পাসের যে সৌন্দর্য চোখে দেখছি, সেইটা ক্যামেরা যতই ভালো হোক না কেন, ক্যামেরাতে কিন্তু ঠিক ততটা আসবে না। আপনাদের সাথে আমি যতটুকু পারছি ততটুকু শেয়ার করার চেষ্টা করছি। জজিলা পাসের সৌন্দর্য উপভোগ করে আমাদের গাড়ি এখন এগিয়ে চলেছে কার্গিল ওয়ার মেমোরিয়ালের দিকে। তবে কার্গিল ওয়ার মেমোরিয়াল পৌঁছানোর আগে আমাদের গাড়ি অতিক্রম করবে বিশ্বের দ্বিতীয়তম শীতল শহর দ্রাস, যেটি কিন্তু কার্গিল জেলার একটি ছোট্ট শহর। শীতকালে এই দ্রাস শহরের তাপমাত্রা নেমে যায় -30 ডিগ্রি সেলসিয়াস থেকে -35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। প্রায় কয়েক মাসের জন্য সাদা বরফের চাদরে ঢাকা থাকে এই দ্রাস শহরটি। আজ এই লাদাখের রাস্তায় চলতে চলতে একটাই কথা মনে হচ্ছে, লাদাখের রাস্তা কোনো রুক্ষ পাথরে জমি নয়, এ একটা জীবন্ত স্বপ্নের দেশ। একদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই প্রাণহীন পাহাড়, আবার কখনো কখনো আরেকদিকে এসে পৌঁছাচ্ছে গভীর খাদ। মাঝখান দিয়ে চলেছে সরু রাস্তা, যেখানে প্রতিটি বাঁক এক নতুন রোমাঞ্চের গল্প বলে।
কখনো রোদ ঝলমলে নীল আকাশ, আবার কখনো মেঘেদের আড়ালে ঢেকে যাওয়া সূর্য, এই সমস্ত কিছু অতিক্রম করে আমরা এগিয়ে চলেছি নির্ভীকভাবে। এইবার শুরু হবে এক নতুন সাহসের গল্প। মনের মধ্যে উঠতে চলেছে এক অন্য রকমের ঢেউ, কারণ আমরা এখন পৌঁছে গেছি কার্গিল শহরে। কার্গিল কোনো সাধারণ শহর নয়, এটা পাহাড়ের বুকে লেখা এক নীরব ইতিহাস, যেখানে বাতাসে আজও ভেসে বেড়ায় সাহস, ত্যাগ আর অটল মনোবলের গল্প। আমরা এখন ছুটে চলেছি কার্গিল শহরের ওপর দিয়ে, যেখানে 1999 সালে পাকিস্তানের হাত থেকে আমাদের দেশকে বাঁচানোর জন্য দেশের বীর সৈনিকরা নিজেদের প্রাণ উৎসর্গ করেছিলেন। পথের দুপাশের এই পাহাড় যেন আজও চিৎকার করে বলে চলেছে সেই রক্তাক্ত ইতিহাসের কথা, যেন বলে চলেছে দেশের সেই বীর সৈনিকদের কথা, যারা দেশের জন্য নিজেদের প্রাণ ত্যাগ করতেও পিছপা হননি। এখন আমরা যাচ্ছি কার্গিল ওয়ার মেমোরিয়ালের দিকে। চলুন আগে পৌঁছাই, তারপর আপনাদের সাথে কথা বলছি। ততক্ষণ আপনারা রাস্তার চারপাশের সৌন্দর্য উপভোগ করতে থাকুন। এই যে আমরা এখন পৌঁছালাম কার্গিল ওয়ার মেমোরিয়ালে। এটি হলো ভারতের বীর সেনাদের আত্মত্যাগের এক স্মৃতিসৌধ। কার্গিল শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে দ্রাসে অবস্থিত। এইখানেই 1999 সালে কার্গিলের যুদ্ধে ভারতীয় সেনারা শত্রুর বিরুদ্ধে অসীম সাহস ও বীরত্বের পরিচয় দিয়েছিলেন। আমরা এখন প্রবেশ করেছি কার্গিল ওয়ার মেমোরিয়ালের ভেতরে। এখানে প্রবেশ করার আগে আমাদেরকে কিছু নিয়ম বলে দেওয়া হয়েছে, যেমন এই সোজা রাস্তা দিয়েই আমাদের কিন্তু চলতে হবে। যেখানে যেখানে ক্রস দেওয়া আছে বা ঘাসের ওপরে কিন্তু আমরা কোনো রকম পা দিতে পারবো না। এখানে আসার আগে বেশ কয়েকবার এই কার্গিল ওয়ার মেমোরিয়ালের ভিডিও দেখেছিলাম। আজ যখন এখানে দাঁড়িয়ে আছি, সত্যি মনের মধ্যে যেন একটা অদ্ভুত অনুভূতি কাজ করছে। কার্গিলের পাহাড় খুব নীরব, তারা চিৎকার করে না, কাঁদেও না, কিন্তু 1999 সালে এই নীরব পাহাড়ই সাক্ষী ছিল মানুষের অসম্ভব সাহসের। প্রচণ্ড শীতের সময় যখন দুপাশের পাহাড়ে পুরু হয়ে বরফ পড়ত, তখন ভারতীয় সেনারা এখান থেকে নেমে যেতেন একটু নিচে। তবে হ্যাঁ, তাদের লক্ষ্য থাকতো এদিকেই, কিন্তু সেই বছর বরফ গলতেই দেখা গেল পাহাড়ের চূড়ায় অচেনা ছায়া। পাকিস্তানি সেনা তাদের সীমানা পেরিয়ে ঢুকে পড়েছিল ভারতের ভূখণ্ডে। তারা জানতো উঁচু পাহাড় মানেই শক্তি। নিচে দাঁড়িয়ে থাকা ভারতীয় সেনারা ছিল শুধু অসুবিধায়, কম অক্সিজেন, হিম শীতল রাত, আর সামনে শুধুই মৃত্যু। এই ওয়ার মেমোরিয়ালে প্রবেশ করেই সামনেই যে পাহাড়টা দেখতে পাবেন, সেই পাহাড় থেকেই শুরু হয়েছিল কার্গিলের যুদ্ধ। সামনের পাহাড়েই নিজেদের ঘাঁটি বেঁধেছিল পাকিস্তানি সেনারা, আর সামনে ছিল ভারতীয় সেনা। আর এই যে রাস্তা দিয়ে আমরা এখন সামনের দিকে এগিয়ে চলেছি, এই রাস্তাটিকে বলা হয় বিজয় পথ।
দেশের মাটিকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য শুরু হয়েছিল অপারেশন বিজয়। সামনে ছিল শুধু অকাল মৃত্যু, তবে ভারত পিছু হাঁটেনি। দেশ যেন সেদিন ভারতীয় সেনাদের বলে দিয়েছিল এই পাহাড় ফিরিয়ে আনতেই হবে। আর তখনই শুরু হলো অপারেশন বিজয়। 18,000 ফুট উচ্চতায় যেখানে নিঃশ্বাস নিতেই কষ্ট হয়, সেখানে আমাদের সৈনিকরা ভারী অস্ত্র নয়, শুধু নিয়ে গিয়েছিলেন অটল মনোবল। রাতের অন্ধকারে বরফে ঢাকা ঢাল বেয়ে তারা উঠেছিলেন। এক হাতে ছিল রাইফেল আর আরেক হাতে দেশের স্বপ্ন। সামনেই যে ভারতীয় পতাকাটি উঠছে তার উচ্চতা 100 ফুট, আর তার নিচেই যে ছোট ছোট পতাকাগুলি রয়েছে সেগুলি হলো এখন এইখানে যে রেজিমেন্ট পোস্টিং রয়েছে সেই রেজিমেন্টের পতাকা। এবার তার মধ্যে থেকে যদি কোনো রেজিমেন্ট অন্য জায়গায় চলে যায় তাহলে সেই পতাকাটা চলে গিয়ে তার জায়গায় যে রেজিমেন্ট আসবে তার পতাকা এখানে যুক্ত হবে। অপারেশন বিজয়ের এক বীর সৈনিক ক্যাপ্টেন বিক্রম বাত্রা, যিনি বলেছিলেন ইয়ে দিল মাঙ্গে মোর, আর সত্যি দেশের জন্য জীবনটাই দিয়ে দিলেন তিনি। লেফটেন্যান্ট মনোজ পাণ্ডে, যোগেন্দ্র সিং যাদব গুলিবদ্ধ শরীর নিয়েও পিছিয়ে আসেননি, কারণ ওনারা জানতেন এক পা পিছিয়ে গেলেই দেশ পিছিয়ে যাবে। 500রও বেশি ভারতীয় সেনার সেদিন আর ঘরে ফেরা হয়নি। ফেরেনি তাদের হাসি, তাদের স্বপ্ন, কিন্তু তারা রেখে গেছিলেন এক স্বাধীন সকাল। ভেতরে আমরা একটা মিউজিয়ামেও ঘুরেছি, তবে মিউজিয়ামে ভিডিও করা যাবে না, সেই জন্য সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে এখান থেকে ফেরার সময় একটা জিনিসই মনে হচ্ছে, দেশপ্রেম স্লোগান নয়, দায়িত্ব, সাহস নয়, সিদ্ধান্ত, আর স্বাধীনতা ফ্রি নয়, রক্তে কেনা। আজকে সারাদিন কি করলাম সবটাই তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করলাম কিছু ছোট ছোট তথ্য। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটি একটু ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশের বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, যাতে পরের ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে আবার সামনের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।